এই তোমার না হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তো তুমি কি জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নরমালি তুমি যে টপ না করো, টপ না করলে কখনো চান্স পাওয়া যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ করতে হয়। শুধুমাত্র চান্স পাওয়ার ইচ্ছা নিয়ে কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি কখনো চান্স পেতে পারবে না। তো তুমি যে টপ করতে চাও, লাস্ট একদিন বা 2 দিন তোমাকে যে জিনিসটা অবশ্যই জানতে হবে বা মেনটেন করতে হবে, সেইটা আজকে আমি তোমাকে হচ্ছে বলে দিব। তো আজকের ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট হোক কিংবা ডি ইউনিট হোক 100% চান্সের যে মাস্টার প্ল্যান এবং সাজেশন, এটা তোমাদেরকে প্রোভাইড করব। এবং আজকের এই সেশনটা তোমরা দেখার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট পারফেক্টলি অ্যাচিভ করতে পারবা। সো হ্যালো এইচএসসি 25, হ্যালো এইচএসসি 24, যারা সেকেন্ড টাইমার আছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের হচ্ছে স্বপ্ন, যারা চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট হচ্ছে অর্জন করতে, তাদের জন্য আজকে হচ্ছে আমরা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি এবং সাজেশন নিয়ে এসেছি। সো এই যে ব্যাপারগুলো আমি তোমাকে বলে দিব, এগুলো যদি তুমি ঠান্ডা মাথায় মেনটেন করতে পারো, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি তুমি চান্স পাবা। তো প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন বা প্যাটার্ন, এটা অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে একটু ভিন্ন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কম বেশি ঢাকা ভার্সিটির যে প্রিপারেশনটা আছে ওইটা মেনটেন করলে মোটামুটি ভাবে ইজিলি চান্স হয়ে যায়। তবে ঢাকা ভার্সিটির প্যাটার্নটা পুরোপুরি কিন্তু জাহাঙ্গীরনগরের সাথে মেলে না। এই জন্য যাদের এক্সক্লুসিভলি মেইন টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ অথবা ডি ইউনিট, তাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রিসাইজ প্রিপারেশন নিতে হবে। তো শেষ মুহূর্তে বা লাস্ট সময়ে তুমি যেগুলো মেনটেন করবা, আসো এই ব্যাপারগুলো বা বিষয়গুলো তোমাকে একটু আমি ধরে দেওয়ার ট্রাই করি। ওকে, প্রথম কথা, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হবে, সেখানে এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে আমার ভর্তি পরীক্ষা হবে। এখানে 80 নম্বরের একটা ভর্তি পরীক্ষা হবে। ওকে, এবং 80 নম্বর যে ভর্তি পরীক্ষা আছে, প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার 0.20 মার্ক হচ্ছে কাটা যাবে। সো এটা কিন্তু এক হিসেবে অ্যাডভান্টেজ, বিকজ তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষাতে তোমাদের কিন্তু 0.25 কাটা যেত। অর্থাৎ প্রতি 4টা প্রশ্ন তোমরা যদি ভুল করতা, তাহলে 1 মার্ক হচ্ছে তোমরা কি, আচ্ছা আমরা একটা কাজ করি, দুইটাই হচ্ছে আমরা বাংলা ইংলিশ মিক্স করে না লিখে বাংলাতেই লিখি। তুমি 4টা হচ্ছে যদি ভুল করতা, তখন তোমার 1 মার্ক হচ্ছে নেগেটিভ চলে যাইতো। বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম যে অ্যাডভান্টেজটা আছে, সেটা তোমার 0.20 হওয়াতে তুমি 5টা প্রশ্ন যদি ভুল করো, তবেই তোমার 1 নম্বর বা 1 মার্ক হচ্ছে নেগেটিভ হবে বা হচ্ছে কাটা যাবে। তো এটাকে আমি একটা পজিটিভ বিষয় হিসাবেই দেখি। ওকে, এবং তুমি পরীক্ষার সময় পাবো হচ্ছে 55 মিনিট। তো তুমি 55 মিনিট অ্যাকচুয়ালি পাবা না, আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তুমি সর্বোচ্চ টাইম পাবো হচ্ছে 52 মিনিট। কিন্তু কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আমাকে বলে যে বিভিন্ন রকমের ভর্তি পরীক্ষা দিতে গেলে হাজিরা শিটে সাইন করা, ইনভিজিলেটর তোমার স্ক্রিপ্টটা চেক করা, ওইখানে সিগনেচার করা, এইসব মিলে প্রায় 2 থেকে 3 মিনিট নষ্ট করে ফেলে, বা অনেক সময় 1 মিনিট আগেও খাতাটা নিয়ে যায়। এই তুমি 52 মিনিটের বেশি হচ্ছে পাবা না। এই জন্য 52 মিনিট সময়টাকে তোমাকে সাবজেক্ট ওয়াইজ অ্যালোকেশন করে নিতে হবে। কোন সাবজেক্টে তুমি কতটুকু সময় দিবা, এটা কিন্তু আগে থেকে তোমাকে নির্ধারণ করে রাখতে হবে। ওকে, এবার বলছে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হবে। অর্থাৎ ওই ধরে নাও যে মোটামুটি সময়টা তোমাকে 1 ঘন্টায় দিবে। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে যেটা করে, অনেক সময় প্রশ্ন দেয়, আবার অনেক সময় প্রশ্ন দেয় না। না দিয়ে ওএমআর এর যেই তোমার শীটটা আছে, এটা তোমাকে দিয়ে বলবে যে তোমরা ফিল আপ করো, নাম লেখো, রোল নাম্বার লেখো, রেজিস্ট্রেশন নাম্বার লেখো, সবকিছু লিখে টিকে 2, 4, 5 মিনিট হচ্ছে বসায় রাখে। সো ওভারঅল এখান থেকে 52 মিনিট, আর ওইখান থেকে যে তোমাকে 5 মিনিট এক্সট্রা দিবে, ওইখান থেকে মোটামুটি ভাবে 2 মিনিটের মতো বের করা যায়। সর্বসাকুল্যে তুমি মোটামুটি ভাবে 54 মিনিটের মতো সময় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবা। এবং এর মধ্যে তোমাকে মোটামুটি ভাবে অবশ্যই কয়টা কারেক্ট করতে হবে বলতো? কারেক্ট করতে হবে কয়টা সেটা পরে, তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 80টা। ঠিক আছে, তুমি যে মোটামুটি ভাবে এই যে 80 নম্বর যেটা আছে, 80 নম্বরের মধ্যে মোটামুটি ভাবে যদি 60 থেকে 65 পেতে পারো, তুমি শিওর চান্স ধরে নিতে পারো। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 60 থেকে 65 পাওয়া খুব বেশি টাফ না। তুমি যদি ওদের বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করো, তুমি দেখবে প্রতি বছর ওদের বিগত বছরের প্রশ্নের যে প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন থেকে হুবহু প্রশ্ন চলে আসে। অন্যান্য জায়গাতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা বলি যে টাইপ কমন পাওয়া যায়, সেম টাইপের প্রশ্ন থেকে প্রশ্ন আসে, বাট জাহাঙ্গীরনগরে কিন্তু একদম হুবহু প্রশ্ন রিপিট আসে। এমন মানে অনেক 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 রেকর্ড বা অনেক অনেক পরিমাণ প্রমাণ পাওয়া যায়। ওকে, সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষায় 5 নাম্বার ন্যূনতম 45, 80 নাম্বারের মধ্যে 36। ভাই পাস করে কখনো চান্স হবে না, তাই লাস্টে যে লাইন আছে এই লাইনের কোনো গুরুত্ব নাই। ওকে, এবার সামনে আসো।
এবার আমরা যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষাটা দিবা নাকি আগে ডি ইউনিটটা দেখাবো বলো? আগে যেটা ডি ইউনিটের ভর্তি পরীক্ষা, আগে ডি ইউনিট নিয়ে আমরা কথাবার্তা বলি, তারপরে এ ইউনিট যারা দিবা তাদেরকে একটু আমি দেখাই দিব। সো এ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তারা মোটামুটি ভাবে দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে পড়তে পারবা, প্রাণীবিদ্যায় পড়তে পারবা, টপ সাবজেক্ট ফার্মেসিতে পড়তে পারবা, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানে পড়তে পারবা, মাইক্রোবায়োলজিতে পড়তে পারবা, তো তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারবা, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্সে পড়তে পারবা। অর্থাৎ জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তুমি যদি চান্স পাও, এই যে সকল সাবজেক্ট গুলো আমি এখানে মেনশন করেছি, এই প্রত্যেকটা সাবজেক্টে চান্স প্রাপ্ত হওয়ার একটা সুযোগ কিন্তু তোমার থাকবে। তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট তোমার দেওয়া আছে, যেমন তুমি যে উদ্ভিদ বিজ্ঞানে পড়তে চাও, তোমাকে উদ্ভিদ বিজ্ঞানে ন্যূনতম 50% নাম্বার ভর্তি পরীক্ষায় পাইতে হবে। তো যে প্রাণী বিদ্যা বা প্রাণী বিজ্ঞানে পড়তে চাও, তোমাকে প্রাণী বিদ্যাতে ন্যূনতম 50% নাম্বার ভর্তি পরীক্ষায় পাইতে হবে। যে ফার্মেসি টপ সাবজেক্ট, টপ সাবজেক্ট, এই সাবজেক্টটা অনেকেরই বাবা ড্রিম থাকে এবং এটার ফিউচার খুবই ভালো। তুমি দেশের কথা যদি বলো, দেশে ওই সাবজেক্টের ফিল্ড অনেক 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 ভালো। তো এইখানে রসায়ন প্লাস জীববিজ্ঞান দুইটাতেই ন্যূনতম 50% করে নাম্বার পাইতে হবে। তোমার মোট যত নাম্বারের পরীক্ষা হবে, কেমিস্ট্রিতে 50% কারেক্ট করতে হবে, পাশাপাশি বায়োলজিতেও 50% কারেক্ট করতে হবে। যদি রসায়ন প্লাস বায়োলজি দুইটাতেই 50% এর মতো ন্যূনতম পক্ষে তুমি কনফার্ম করতে পারো, কোনটা যদি মিস না হয়, তাহলে অবশ্যই ফার্মাসিতে তোমার মোট মার্কটা ভালো থাকলে অবশ্যই তুমি চান্স পেতে পারবা। সেখানে আরো যে টপ সাবজেক্ট গুলো আছে তোমার দেখো প্রাণ রসায়ন বা হচ্ছে অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, এই দুটো টপ সাবজেক্ট। এগুলো তো মোটামুটি ভাবে যেটা অনুপ্রাণ বিজ্ঞান বা প্রাণ রসায়ন, এখানে রসায়ন জীববিজ্ঞান দুইটাতেই ফার্মাসির মতো 50% করে নাম্বার পাইতে হবে। আর মাইক্রোবায়োলজিতে বেসিক্যালি তোমাকে শুধুমাত্র বায়োলজিতে 50% নাম্বার পাইলেই হবে। সো এখানে খুব সুন্দরভাবে তোমার কি থাকা লাগবে এইচএসসি তে এবং ভর্তি পরীক্ষায় কত কি পার্সেন্ট নাম্বার পাইতে হবে, কোন কোন সাবজেক্ট তুমি ডি ইউনিটে পাবা বা ডি ইউনিটে পড়ার সুযোগ পাবা, সবকিছু আমরা বলে দিয়েছি। সো এবার আসেন আমরা একটু তোমাদের এ ইউনিট যেটা আছে, এই ইউনিটে কি কি টপ সাবজেক্ট আছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তারাও এই ভিডিওটা কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখো। ওকে, সো যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য সবথেকে যে টপ সাবজেক্ট সিএসসি আছে এখানে, তারপর তোমার এখানে গণিত আছে, তোমার পরিসংখ্যান বা হচ্ছে তোমার এস্থেটিক্স আছে, তুমি কেমিস্ট্রিতে অনার্স করতে পারবা, ফিজিক্সে পড়তে পারবা, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, আরো বেশ কিছু সাবজেক্ট কিন্তু আছে। তো যাদের টপ সাবজেক্ট সিএসসি তে পড়ার ইচ্ছা তাদেরকে যেটা অবশ্যই মেনটেন করতে হবে সেটা কি বলতো, যে গণিত এবং ফিজিক্সে অবশ্যই ন্যূনতম পক্ষে দুইটাতেই আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষায় 60% নাম্বার এনশিওর করতে হবে। অর্থাৎ জাহাঙ্গীরনগরের সিএসসি তে চান্স পেতে গেলে, জাহাঙ্গীরনগরের সিএসসি ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। সিএসসি যদি আমি বাংলাদেশের টপ 5টা বা 10টা ইউনিভার্সিটির কথা বলি, অবশ্যই বাবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম মোটামুটি প্রথম সারির দিকেই থাকবে, স্পেশালি সিএসসির জন্য। সিএসসির মানে কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট সিএসসি হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের একটা টপ সাবজেক্ট। এখান থেকে তুমি যে তোমরা কেন ফ্যাং বোঝো কিনা আমি জানি না, মানে জাস্ট এইটুকু বোঝো, বড় বড় যেসব বিদেশি কোম্পানিতে আছে যেখানে তোমার মোটামুটি ভাবে 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ পর্যন্ত স্যালারি হয়, ওইসব জব বা চাকরি করতে অনেক অনেক ভাইয়া আপুরা আছেন যারা জাহাঙ্গীরনগর সিএসসি পড়ে তোমার দেশের বাইরে এত এত টাকা পরিমাণ স্যালারির জব করতেছে। তো এই সিএসসি তুমি যদি জাহাঙ্গীরনগরে পেতে চাও, তবে গণিত এবং ফিজিক্সে অবশ্যই ন্যূনতম পক্ষে 60% নাম্বার পাইতে হবে। এরপর তুমি যদি গণিত পড়তে চাও, ম্যাথ পড়তে চাও, গণিতে তোমাকে অবশ্যই ন্যূনতম পক্ষে 50% নাম্বার হচ্ছে পাইতে হবে। তো রসায়ন যদি পড়তে চাও, মেয়েদের হচ্ছে অনেকটা ফেভারিট সাবজেক্ট থাকে যে কেমিস্ট্রিতে আমি অনার্স করব, কেমিস্ট হব, তাদেরকে অবশ্যই এই ইউনিটের ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে 60% নাম্বার পাইতে হবে। সো আরেকটা কথা আমি একটু বলে রাখি, যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, ডি ইউনিটে পরীক্ষা দিবা না, তারা কিন্তু ডি ইউনিটের সাবজেক্ট পাবা না। যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা বাট এই ইউনিটে পরীক্ষা দিবা না, তারা কিন্তু এই ইউনিটে যেসব সাবজেক্ট গুলো আছে এগুলো কিন্তু পাবা না বা বঞ্চিত হবে। এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? ওকে, এবার আসেন কেমনে কি পরীক্ষা হবে এই বিষয়ে একটু কথাবার্তা বলা যাক। যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য রসায়নের 24 মার্ক, জীববিজ্ঞান হচ্ছে 44 মার্ক। তবে এখানে স্পেসিফিকলি মেডিকেলের মতো কোনো লুকোচুরি নাই যে কোনটা থেকে কতটা প্রশ্ন আসবে সেটা বলা নাই, এরকম কিছুই না। তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে বোটানি অংশ থেকে 22টা এবং তোমার যে প্রাণীবিদ্যা তথা জুলজি অংশ থেকে 22টা হচ্ছে প্রশ্ন পাবা। অর্থাৎ বোটানি থেকে 22টা কনফার্ম, তোমার জুলজি থেকে 22টা কনফার্ম। সেগুলোর মধ্যে অবশ্যই অ্যাটলিস্ট 50% মানে 11টা মার্ক তোমার যদি এনশিওর হয়, ওইভাবেই তোমার পরীক্ষাটা দিয়ে আসতে হবে। এবং তোমার আইকিউ বা বুদ্ধিমত্তার উপরে হচ্ছে 4 মার্ক আছে, ইংলিশের উপরে হচ্ছে 4 মার্ক আছে, বাংলার উপরে হচ্ছে 4 মার্ক আছে। এই মোট তুমি যোগ করো, এই 80 নাম্বারের ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার হবে। এবং প্রতি 5টা প্রশ্ন ভুল করলে 1 মার্ক হচ্ছে তোমার কাটা যাবে। ওকে,
যারা এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য দেখো বাংলাতে আছে হচ্ছে বাবা 3 মার্ক, ইংলিশে হচ্ছে 3 মার্ক, গণিতে হচ্ছে 22 মার্ক, ফিজিক্সে হচ্ছে 22 মার্ক, কেমিস্ট্রিতে হচ্ছে 22 মার্ক, আইসিটি তে হচ্ছে 8 মার্ক। ওকে, সো এবার অনেকে চিন্তিত যে শেষ সময় আমরা কি পড়বো, লাস্ট টাইমে হচ্ছে কি দেখে যাব। শুনো, যাদের মেইন টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, যাদের মেইন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি এবং চাও যে ঢাকা ইউনিভার্সিটি হবে কি হবে না আমি আসলে বুঝতে পারতেছি না আমার অবস্থান, তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটে যদি পরীক্ষা দিতে চাও বা জাহাঙ্গীরনগর ডি ইউনিটটা যদি তোমার মেইন টার্গেট থাকে, তুমি অবশ্যই 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 লাস্ট টাইমে লাস্ট দিন একটা কাজ করবা, যে তুমি দাগানো যে বায়োলজির বই আছে, দাগানো বায়োলজির বইটা একটু রিক্যাপ করবা বা রিভিশন দিবা। তুমি মেডিকেলের জন্য যে দাগানো বইটা দাগাইছিলা, বা তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট নাও হয়ে থাকো, ভাই বিশ্বাস করো একটু একটা বার তোমাকে বোটানি এবং জুলজির জন্য যথাক্রমে হাসান স্যার এবং আজমল স্যারের বইটা একটু একবার রিক্যাপ করে যেতে হবে বা পড়ে যেতে হবে। কারণ তুমি দেখো বাবা, ডি ইউনিটে তুমি চান্স পাইতে চাও আর বায়োলজি যদি তোমার স্ট্রং পয়েন্ট বা মেইন পয়েন্ট না হয়, 44টা মার্ক, তুমি বুঝতেছো? তুমি বায়োলজিতে যদি উইক থাকো তুমি জীবনও ডি ইউনিটে চান্স পাবা না, বা উইকনেস নিয়ে জীবনও ডি ইউনিটে চান্স পাওয়া সম্ভব না। এবং তোমাকে যেটা করতে হবে, যে তোমার একান্তই মনে হয় যে না লাস্ট টাইম আসলে দাগানো বই পড়ার মতো টাইম বা এনাফ সময় আমার কাছে নাই, তবে সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, সেক্ষেত্রে তুমি ঠান্ডা মাথায় বিগত যে 10 বছরের প্রশ্ন আছে, 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সলভ করে যাও। 10 বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করে সলভ করে যাও। লাস্ট টাইমে আসলে অ্যানালাইসিস করাটা খুব কঠিন, তুমি 10 বছরের প্রশ্ন একটু ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়ে যাও। আর যদি সম্ভব হয় প্লিজ, যদি সম্ভব হয় একটু দাগানো যে বইটা আছে বায়োলজির ক্ষেত্রে পড়ে যাও। এই দেখো বাংলার ইংলিশ নিয়ে তুমি চিন্তা করিও না, ক্লাস 6 থেকে তোমার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত তুমি বাংলার ইংলিশ যা পড়ছো, যদি ওই পড়াটা তোমার জন্য ইনাফ হয়ে থাকে, তুমি এইখানে 4 মার্ক আর এই 4 মার্ক অর্থাৎ 8 মার্কের জন্য প্রিপারেশন না নিয়েও চান্স পাবা। আর তুমি যদি এখন বাংলাতে 16 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করি, ইংলিশে 20 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস করি, কোনো লাভ নাই। তারপরে মেডিকেলের জন্য আমাদের একটা হচ্ছে তোমার কি বলে ইংলিশের সাজেশন ক্লাস বা ভিডিও আমি দিয়েছিলাম। ইংলিশের ক্লাসটা আমি এমন ভাবে ডিজাইন করেছিলাম যে পরবর্তীতে যেই সব ভর্তি পরীক্ষায় তোমার ইংলিশ আছে ওইগুলো যেন কভার হয়ে যায়। সো যাদের এখন ইংলিশে দুশ্চিন্তা আছে অবশ্যই আমাদের ইনফিনিটি চ্যানেলে যে মেডিকেলের ওই যে ইংলিশ ক্লাসটা আছে সেটা একটু দেখে ফেলা। প্লাস মেডিকেলের জন্য আমরা কিন্তু তোমার যে আইকিউর যে 4টা প্রশ্ন আছে, এই আইকিউর ক্লাসও কিন্তু আমরা নিয়ে রেখেছি। সো দয়া করে একটু ইনফিনিটি চ্যানেলটাতে ভিজিট করবা, বা তোমার যদি পছন্দ না হয়, ভালো না লাগে, তোমার একটু একটু আইকিউর জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় তুমি একটু দিও। যার ক্লাস তোমার ভালো লাগে, ইউটিউবে যার আইকিউ ক্লাস তোমার জন্য পারফেক্ট হবে তুমি মনে করো, তার ক্লাসটা একটু হচ্ছে করে দাও। সময় খুবই কম, 1 ঘন্টা হচ্ছে সময় দিবা সর্বোচ্চ, আধা ঘন্টা হচ্ছে ভিডিও দেখবা বা ক্লাস করবা। আমার ভিডিওটা মোটামুটি 30 মিনিট থেকেও কম, এবং তুমি এখান থেকে হুবহু 4 মার্কের মধ্যে 3 মার্ক শিওর কমন পাবা। তোমার যদি 4 মার্কের মধ্যে শিওর 3 মার্কের ক্লাস থেকে কমন না আসে, এই ভিডিওর কমেন্ট বক্সে আইসে তুমি বলে যাও। ওকে, আর যদি কারো আইকিউ এবং ইংলিশের কোনো পিডিএফ এর প্রয়োজন পড়ে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তুমি একটু কি হবা, টেলিগ্রাম চ্যানেলে একটু অ্যাড হয়ে যাও। এবং মেডিকেলের জন্য অলরেডি আমরা রসায়নের দুইটা সাজেশন ক্লাস দিয়ে রেখেছিলাম, এবং ওই দুইটা ক্লাস আমি এমন ভাবে ওই সময় তৈরি করছি যেন মেডিকেল পরবর্তী যতগুলো ভর্তি পরীক্ষা হয় ফ্রি অফ অল কস্ট, বিভিন্ন জায়গায় কোর্স এনরোল না করে বাচ্চারা ফ্রিতেই আমার ক্লাসগুলো দেখতে পারে। কারণ এই মুহূর্তে আমি দেখতেছি বিভিন্ন প্ল্যাটফর্ম 200 টাকায় কোর্স, 300 টাকায় কোর্স, 600 টাকায় কোর্স। ভাই আমার ভর্তি পরীক্ষার 2 দিন বাকি নাই, আমার ভর্তি পরীক্ষার 1 দিন বাকি নেই। আজকে জাহাঙ্গীরনগর, কালকে জগন্নাথ, পরশুদিন ঢাকা, আবার জাহাঙ্গীরনগর, 3-4 দিন পর চট্টগ্রাম, তার একদিন পর কৃষি, তার কয়েকদিন পর রাজশাহী। তাহলে আমি এই টাইপে যে কোর্স কিনতেছি আর পেইড ব্যাচে যে ভর্তি হইতেছি, আমি ক্লাসগুলো করবো কখন? আদৌ কি কখনো ক্লাস শেষ করা পসিবল? আসলে আমি জানি না মানে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আসলে কি চাচ্ছে। শেষ টাইমে 1 দিনও বাকি নেই, 2 দিনও বাকি নেই, তারা নিজেরাও জানে যে পোলাপান এই টাইমে টাকা দিয়ে কোর্স কিনলেও করতে পারবে না, তাও তারা কোর্স হচ্ছে বিক্রি করতেছে। যাক সমস্যা নেই, তোমার নিজের টাকা বাবা, তুমি যদি মনে হয় যে না ভালো একটা কোর্স কিনলে তুমি উপকৃত হবে কিনো। বাট আমি বলবো তুমি যে ইউটিউবে একটু ঠান্ডা মাথায় ভালো করে একটু খোঁজ খবর নাও, যথেষ্ট 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 পরিমাণে ফ্রি রিসোর্স কিন্তু আছে। তো আপাতত কৃষির এক পর্যন্ত কোনো কোর্স কিনার আমি কোনো প্রয়োজনই দেখি না। যা ভিডিও আমাদের ইনফিনিটি চ্যানেলে আছে তুমি এগুলি ঠান্ডা মাথায় করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাজেশন ভিডিও বানায় রাখছি। মানে কি পড়তে হবে কি না পড়তে হবে A to Z ডিটেলসে হচ্ছে বলা আছে। ওই ভিডিওগুলো একটু দেখে যাবেন, আপনার জগন্নাথও চান্স হবে, জাহাঙ্গীরনগরও চান্স হবে,
ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স হবে। এবং যারা এই ইউনিটে আছেন তাদের বাংলা ইংলিশে খুব একটা কনসার্নের কারণ নাই, খুব একটা দুশ্চিন্তার কারণ নাই, ঘন্টার পরে ঘন্টা এগুলা নিয়ে প্রিপারেশনের দরকার নাই। ইংলিশের যেই একটু আগে আমি বলে দিলাম মেডিকেলের জন্য আমরা যেই ভিডিওটা দিয়েছি ফ্রিতেই, ওইটা একটু দেখবেন। আচ্ছা, এইখানে দেখেন পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং আইসিডির ক্ষেত্রে আপনারা একটু যেটা করবেন আমি একটু বলে দেই, আপনাদের ইন্টারের তৃতীয়, পঞ্চম এবং চতুর্থ এই তিনটা চ্যাপ্টার একটু ভালো করে পড়ে যাবেন। আইসিটির জন্য আপনি আপনাদের এইচএসসি যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অর্থাৎ সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল, সি প্রোগ্রামিং এই তিনটা একটু ভালো করে দেখে যাবেন। যদি আপনি অনলাইনে কোনো ওয়ান শট আইসিটির এমসিকিউ লেকচার পান, ওই ওয়ান শট এমসিকিউ লেকচার করে ফেলেন, 2-3 ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং রসায়নের জন্য আমরা যে ঢাকা ভার্সিটির ক্লাসগুলো দিছি সেগুলো মোর দেন ইনাফ। আর কারো যদি বেসিকে প্রবলেম থাকে, ক্যালকুলাসে প্রবলেম থাকে, অর্গানিক কেমিস্ট্রিতে প্রবলেম থাকে, চলতরিতে প্রবলেম থাকে, আমাদের ইনফিনিটি চ্যানেলে অ্যাডমিশন শিওর শট প্রত্যেকটা লেকচার 100% কমন উপযোগী অধ্যায় ভিত্তিক ফ্রিতে অলরেডি আমি আপলোড করে রেখেছি। তো কারো যদি স্পেসিফিক কোনো চ্যাপ্টারই গন্ডগোল থাকে বা স্পেসিফিক কোনো কনসেপ্টে গন্ডগোল থাকে, কোনো কোর্স কোনো কিছু এনরোল করতে হবে না, সোজা ইনফিনিটি চ্যানেলে যে তুমি ভিডিওটা বা কনসেপ্টটা হচ্ছে দেখে নাও। ওকে, এবার কিছু হচ্ছে হার্শ রিয়েলিটি আমি বলি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা আসলে অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। ইটস অল অ্যাবাউট লাক কাইন্ড অফ। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোস্ট অফ দ্য টাইম ফার্স্ট টাইমারদের থেকে সেকেন্ড টাইমাররাই সব থেকে বেশি চান্স পায়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সেকেন্ড টাইমারদের স্বর্গরাজ্য বলা হয়। এটার কারণটা কি? এই যে আমি বললাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছুটা ইউনিক, ওদের প্রশ্ন প্যাটার্ন ওদের বিশ্ববিদ্যালয়ের আদলেই হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন করলো ওইগুলো নিয়ে তারা খুব বেশি কনসার্ন না। তাদের প্রতিটা বছরের যে ধারা সেটা তারা অব্যাহত রাখে এবং বিগত বছর প্রশ্ন যারা অ্যানালাইসিস করে পড়ে, সেকেন্ড টাইম আসলে বোঝে যে আসলে জাহাঙ্গীরনগরের প্রশ্ন তো আসলে বিগত বছরগুলো থেকেই বারবার রিপিট হয়। তুমি বোকার মতো অত কিছু পড়ে অত কোর্স এনরোল করে তো লাভ নাই। আর বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়ি বা দাগাই, তাইলে তো খুব ইজিলি আমার চান্স হয়ে যায়। এই জন্য ফার্স্ট টাইমাররা দেখা যায় মোস্ট অফ দ্য টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এবং লাকের ব্যাপারটা কেন বলতেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিফট আকারে পরীক্ষা হয়। শিফট আকারে পরীক্ষা হইলে কিছুটা কিঞ্চিত বৈষম্যের একটা ব্যাপার থাকে। বিকজ প্রশ্নের যেই প্যাটার্ন বা প্রশ্নের যে স্ট্যান্ডার্ড প্রত্যেকটা মানে প্রত্যেকটা শিফটে কিন্তু সেম রাখা সম্ভব হয় না। কোন একটা শিফটের প্রশ্ন একটু কঠিন বা কোন একটা শিফটের প্রশ্ন একটু সোজা হয়ে যাইতে পারে। কোন শিফট থেকে সিরিয়াল 100-120 পর্যন্ত যাইতে পারে। কোন কোন শিফটে তুমি দেখবে যে 90 সিরিয়ালে লাস্ট সাবজেক্ট পাইছে, যে 91তম হয়েছে সে পায় নাই, বাট অন্য শিফট থেকে পরীক্ষা দিয়ে 111তম হয়ে চান্স পেয়ে গেছে। বাট এইটুকু তুমি শিওর থাকো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি ডি ইউনিট বলো আর এ ইউনিটই বলো, তুমি ছেলে হও বা মেয়ে হও, ছেলে এবং মেয়েদের জন্য সিট আলাদা, তোমরা ভালো করে জানো। ছেলেরা ছেলেদের সাথে লড়াই করবা, মেয়েরা মেয়েদের সাথে হচ্ছে লড়াই করবা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেশালি ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো লড়াই নাই, বিকজ প্রত্যেকটা জেন্ডার ওয়াইজ যেহেতু আমাদের সিটগুলো আলাদা করে দেওয়া আছে। তুমি দুইটা জায়গাতেই তুমি ডি ইউনিটে মোটামুটি ভাবে যদি সবগুলা শিফট মিলে 500 থেকে 600 এমন একটা পজিশনের মধ্যে থাকতে পারো, এবং এই ইউনিটের ক্ষেত্রে মোটামুটি ভাবে তুমি 600 থেকে 700 এমন একটা পজিশনের মধ্যে থাকতে পারো, আশা করা যায় মাইগ্রেশনের মাধ্যমে বা ওয়েটিং থেকে হইলেও কোনো না কোনো একদিন তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে চান্স হইলেও হইতে পারে। আর শিফট যদি 4টা শিফট হয়, 4টা শিফটকে তুমি যে ভাগ দাও মোটামুটি তোমার সিরিয়ালটা 100 থেকে 120 বা 150 সর্বোচ্চ এর মধ্যে তোমাকে কিন্তু অবশ্যই চান্সটা এনশিওর করতে হবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমার তোমার প্রতি যে টিপসটা থাকবে, শেষ মুহূর্তে শুধুমাত্র জাহাঙ্গীরনগর যে বিগত বছরের প্রশ্ন আছে বা এতদিন তুমি যেইটারই প্রিপারেশন নিয়ে থাকো না কেন সেই প্রিপারেশনটাই কন্টিনিউ করো। নতুন টাইমে এসে নতুন কোনো কোর্স এনরোলমেন্ট, নতুন কোনো পড়া, বাংলা ইংলিশ পড়ে পাগল হয়ে যাবো এরকম কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। তুমি খুব ইজিলি দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট এবং ডি ইউনিটে একটু চালাক হইলে, লাকটা একটু ফেভার করলে খুব ইজিলি চান্স হয়ে গেছে। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। যেসব বিষয়গুলো আমি বললাম এগুলো ঠান্ডা মাথায় একটু মনে রাখবা এবং এগুলো যদি খুব পারফেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারো, আমার বিশ্বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমারই হবে। তো সবাইকে ধন্যবাদ। দিস ইজ ইনফিনিটি।